এই কথাটা বলার আগে আমি একটু ওই যে আগের ঘটনাগুলি সবই তো আমাদের পরিবহন সম্পৃক্ত। তো আজকে ইকবাল ভাইয়ের কথা শুনে আমার আর বলার জায়গা রাখেন নাই। আমি আবারও উল্লেখ করি যে সড়কেই যাবে, বড় বড়ই যায়। সারমর্মটুকু উনি 85% মানুষ না, সড়কেই যাবে। যে সারমর্মটুকু ওনার বক্তব্যে আছে, এগুলি আমরা যেন এই আজকের আলোচনায় শুনলাম, দর্শক শুনলো, প্রশাসন যদি শুনে, সরকার যদি শুনে, এই জায়গায় যেন না থেমে থাকে। আমার দৃষ্টিতে আমি অ্যাবাউট 38 ইয়ার্স, খুব কম বয়সে পরিবহন ব্যবসায় আছি। একজন স্টেক হোল্ডার হিসাবে, প্র্যাকটিক্যাল লোক হিসাবে ওনার আবিধানিক এবং কারিগরিক মেধা সম্পূর্ণ এবং আবিধানিক সম্পূর্ণ যে বক্তব্যগুলি, এগুলি মাঠে ঘাটে গেলে তো প্র্যাকটিক্যালি করতে হয় এবং উপকৃত জনগণের মধ্যে এটা বিস্তৃত হয় বা ব্যবস্থাপনায় আসে। এর বাহিরে আমি কিছু দেখি না। আমি বলতে চাই, মাসুদ কামাল ভাইও বললেন যে এই কথাগুলি, এইগুলিকে আমলে নিয়ে যার যার জায়গায় দায়িত্বে রাষ্ট্র যেন করে দেয়। রাষ্ট্রকে বললাম এই কারণে, রাষ্ট্রের তো অনেকগুলি অর্গান আছে। এই পরিবহন ব্যবস্থাপনা সঠিক এবং সুশৃঙ্খল হওয়ার জন্য কিন্তু এককভাবে কেউ দেয় না। আনিস সাহেব না, আমি না, আপনি না, শ্রমিক না। আমার একজন চালকে, যেটা মাসুদ কামাল ভাই বলেন যে সে 4 ঘন্টার ড্রাইভে যাবে, এবং তার যদি 12-16 ঘন্টা হয়ে যায়, তার পেশেন্স, তার শারীরিক ফিটনেসটা কতটুকু থাকে ওই সময়। প্লাস যে কথাটা বললেন যে তার একটা প্রাকৃতিক ডাকের সাড়া দিবে, সে যাবে কোথায়, চালক কোন জায়গায় যাবে, আগেও না পিছেও না, এইগুলি বিবেচনা আনতে হবে। না আনলে শুধু আলোচনায় থাকলে হবে না। আরেকটা মজার বিষয় হলো, বললাম যে অবৈধ এবং অন্যায়কে প্রশ্রয় দিয়ে যে দুর্বল, তার উপরে আপনি সবল হলেন, আইন প্রয়োগ করলেন। আমার গাড়িকে রেজিস্ট্রেশন আছে, এর ফিটনেস নেই, এর জন্য ধরলেন, এটা ঠিক করি নেই, এর জন্য চালক এলেন, এর জন্য ধরলেন, পানিশমেন্ট, সব ঠিক আছে, ঠিক করার জন্য এগুলো করতে হবে। কিন্তু যার কিছুই নেই, যে সড়কে আসার কথা না, যাকে আপনি ডকুমেন্টারি কিছু পানিশমেন্ট দেওয়ার কোনো ওয়েই নাই, বাট তাকে আপনি অ্যালাউ করতেছেন এবং ফ্রিডম, তার কোনো কিন্তু ধরাবাধা নাই। আর সে কী করতেছে, সড়কে অহরহ 90% দুর্ঘটনার জন্য সে দায়ী হচ্ছে, তাকে আপনি দায়ীও করছেন না। তাহলে আমি বলবো কি, রাষ্ট্র বা সরকার বা ব্যবস্থাপনা কি এটাকে উৎসাহিত করছে এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য? আমার গাড়িটা 80 কিলো স্পিডে আপনি লিমিট দিয়েছেন, এর উপরে গেলে আপনি মামলা দেবেন, ধরবেন তাকে। কিন্তু আরেকটা গাড়ি সেটা 10 কিলো স্পিডে চলতে পারে না, সে মধ্যখান দিয়ে চলতেছে, হুট করে ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, তার ট্রাফিক কোনো সম্মুখ জ্ঞান নেই, তার কারণে দুর্ঘটনা হচ্ছে। তাহলে প্রতিকার কি? ওই যে যেটা মুজাম্মেল সাহেব বললেন যে অন্তত এইবার ঈদে কঠোরভাবে তারা যেন না আসে রাস্তায়, এই ব্যবস্থাটা নিতে হবে। আলোচনায় শেষ নয়, কঠোরভাবে আসতে যেন না পারে। কে করবে আমি এটার দায় নিব না। দ্বিতীয়ত, আমাদের চালকরা, এখন শহরের চালকরা উৎসাহিত হচ্ছে, তারা এই গাড়ি চালানো, বাস চালানো বাদ দিয়ে তারা ওই যে যেটা রেজিস্ট্রেশন নেই এইগুলি চালাবে, রাইট। এবং কারণ তার কোনো দায় নেই এবং সে যত ইচ্ছা যা করতে পারে, তার কোনো ইনভেস্টমেন্ট নাই তো। সুতরাং অবৈধ বিদ্যুৎগুলো কিন্তু সব আপনি বললেন, আপনি আমাদের স্টুডিও থেকে বেরোলেই দেখবেন লাইন দিয়ে। আপনি বললেন যে রাস্তায় যত্রতত্র গাড়ি যাত্রী উঠানো হয়, অবশ্যই আমি স্বীকার করি, এটা আমাদের উচিত নয়। এখন যাত্রীর দোষ না গাড়ির দোষ, না জায়গার দোষ, না ব্যবস্থাপনার দোষ, এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আপনার ছোট গাড়ির আধিক্যতায় রাস্তার 1, 2, 3 যাই লেন আছে, তারা এমনভাবে দখল করে রাখে, সে যে স্টপেজে যাওয়ার যে প্র্যাকটিস করবে, ওই জায়গাটা কিন্তু সে পাচ্ছে না। না পাওয়ার ফলে হচ্ছে কি, যাত্রী বলতেছে আমাকে এখানেই নামাতে হবে, অথবা যাত্রীও অনেক ক্ষেত্রে দেখা গেল তাদের কারণে মাথায় এসে, রাস্তায় এসে সে হাত উঠাচ্ছে, আমাকে নিতে হবে, না নিলে তারা গাড়ি ভাঙচুর করে। এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। অর্থাৎ আইনের সঠিক, এআইকে আমি অভিনন্দন জানাই, আমি অ্যাপ্রিসিয়েট করি। এআই যেমনিভাবে থাকবে তেমনিভাবে অবৈধ যানকেও রাস্তায় রাখা যাবে না। তাহলে আমি যে গাড়ি চালাবো, আমিও যথাস্থানে দাঁড়ানোর জন্য, এবং সিটি কর্পোরেশনকে আমি অনুরোধ করবো বিনয়ের সাথে, আপনি নিশ্চয়ই শুনেছেন, আমি এই ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে আমার গলায় ব্যথা হয়ে গেছে চিল্লাইতে চিল্লাইতে। আমি বললাম যে সিটি কর্পোরেশন, আপনি রাস্তা করলেন, যেখানে সম্ভব বে করেন, যেখানে সম্ভব নয়, আমরা দেখেছি বিদেশে রাস্তার উপরে একটা বিশাল ছাউনি দিয়ে একটা আপনার টুলের মতো লম্বা থাকে, যাত্রীরা সুন্দর ওখান থেকে বাস স্টপে, বাসটা জানে যে এখানে আমাকে দাঁড়াতে হবে, এটা করে দেওয়া যায়। এখন কিন্তু চিল্লাইতে চিল্লাইতে প্রায় আপনার 80% হয়েছে, আরও 20% করতে হবে। তাহলে আমরা এবং পুলিশ মিলে ফোর্স করতে পারবো, আমাদের চালককে বলবো তুমি ওখানেই যাও, না গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু ন্যূনতম যে ব্যবস্থাপনা, আপনি আজকে একটা টার্মিনালে যান, এতবার বলছি, কেন আমরা তো টার্মিনালের থেকে প্রতিদিন প্রতি গাড়ির থেকে 60 টাকা করে সিটি কর্পোরেশন নির্দেশনা দিয়েছে মেনটেন্যান্সের জন্য তোমরা টোল দাও। কি হবে এটা দিয়ে? যাত্রীদের জন্য এবং আমাদের চালকদের জন্য এবং আমাদের গাড়ির স্টাফদের জন্য আমাদের সুব্যবস্থাপনা হবে, আমাদের টাকাটাই নিয়ে যাওয়া হয়, ওখানে ময়লা পরিষ্কার করা হয় না।
এবং একটা যাত্রী সে যে একটু বসবে, বসার পর সে যদি বাথরুম থাকে, ওয়াশরুম থাকে, এর কাছে সে বসতে পারে না। এবং একটা মহিলা তো দূরের কথা, একটা পুরুষ মানুষ, একটা বাচ্চা নিয়ে, একটা বৃদ্ধ মানুষ, সে যেতে পারে না। এমনিভাবে অবস্থাপনায় টার্মিনালগুলিতে এগুলিকে তো আমলে নিতে হবে। তো নিলে পরে আপনার এর সার্বিক ব্যবস্থাপনা। এবং সিটি কর্পোরেশনকে আমি বলতেই চাই, যত অভিযোগ, যত কথাই বলি না কেন, ওনারা বিভিন্ন সভায় দেখি লোক নিয়ে আসেন, লোক পাঠান, কোনো দায়বদ্ধতা নেই। বললে পরে বলে যে আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। এবার আমি দুই প্রশাসক মহোদয়কে বলেছি এবং আপনাদের মাধ্যমে আমি দাবি রাখছি যে এই কাজগুলি যেন করে দেন। এগুলি কঠিন কিছু নয়, আমরা কিন্তু ট্যাক্স দিতে রাজি আছি। আরও কথা আছে যে মহাসড়কের কথাগুলি বলবেন। আমি আপনার এই যে চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে কথা বলেছি যে আপনারা ঈদ আসলে দেখান যে খুব কাজ হচ্ছে। এখনও আমি খবর নিলাম সিলেট, রংপুর, দিনাজপুর, আপনার সাউথ বেঙ্গল, ওইদিকে আমার প্রচুর রাস্তা ভাঙা। তো সেই ক্ষেত্রে এই ভাঙার জন্য দুর্ঘটনা হয়, ভাঙার জন্য গাড়ি আপনার স্লো হয়ে যায়, ভাঙার জন্য নানাবিধ অসুবিধা হয়। আবার ফানি থিং কি জানেন, কোনো একটা রাস্তা ওনারা টেন্ডার দিয়েছেন কাজ করার জন্য, এটা ওই কোনো কারণে ওই ঠিকাদার কাজ করলো না বা সে চলে গেল, ওই রাস্তাটা ওনারা রিপেয়ার করে না। আমি বললাম যে আপনাদের কি ইমার্জেন্সি ফান্ড নেই? বলে যে না, ওইটা একটা রুলসের উপরে দেওয়া থাকে, ওইখানে আমরা ইন্টারফেয়ার করতে পারি না। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি, আজকে এই আলোচনার মাধ্যমে আমি বলতেছি যে এটা থাকা উচিত। আর না হলে এই রুটগুলি আপনারা প্রাইভেট সেক্টরে দিয়ে দেন। আমরা বৎসরে কত টাকা ট্যাক্স দেই রোডের জন্য মালিকরা, সরকার রুট করে দেওয়ার পর এই দায়ভার মালিকরা নেব। দেখেন আমরা ট্রাস্টি বোর্ড করেছি, আগে 20,000 টাকা দুর্ঘটনার জন্য নির্ধারণ ছিল, থার্ড পার্টি কোনো যাত্রী যদি দুর্ঘটনায় মারা যান। এখন আমরা 5 লক্ষ টাকা দিচ্ছি আমাদের ফান্ড থেকে, সরকারের কোনো অনুদান নয়। এই ফান্ডে এখন দেখেন 250-300 কোটি টাকা জমা আছে, আমরা এটাকে আরও বাড়াবো। দুর্ঘটনা দিয়ে কারো ক্ষতিপূরণ করা যায় না, কিন্তু তাৎক্ষণিকভাবে একটা সাহায্য, এটা কিন্তু সহজ হয়ে গেছে। আমি প্রস্তাব রাখতে চাই যে আমরা এই রাস্তা মেরামতের জন্য যত টাকা আসবে সরকার বাজেট করে আমাদের উপর ট্যাক্স ফেলে দেবে, আমরা দেবো। আমরা ভালো রাস্তায় চলবো, দুর্ঘটনা কম হবে, যাত্রী সুবিধা পাবে এবং উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। কিন্তু সেটাতে আমাদের কিন্তু কার্পণ্যতা নেই, কিন্তু ব্যবস্থাপনাটাকে আপনার উন্নয়ন করতে হবে। জি। আজকে আপনি এই যে না, সাইফুল আলম, আরেকটা আপনি কথা তো- আমি বলে আপনি তো শেষ করি, ছোট্ট কথা আমি শেষ করে দিই। দীর্ঘমেয়াদী ভালো উদ্যোগের কথা বলছেন, আমি শেষ করে দিই একটা কথা আমরা বলে। অ্যাপ্রিশিয়েট করছি, কিন্তু ঈদের তো আছে 7 দিন। ঈদের কথাটাই বলছি, ঈদের চিত্রটা আমরা হয়তোবা দেখবো। এখানে যাই আলোচনা করি না কেন, আমরা যত আয়োজন করেছি না কেন, হয়তোবা একই থাকবে। আমি বলেছি সিটি কর্পোরেশনকে, ঢাকার আশপাশে যেই রাস্তাগুলি আপনারা গরুর হাট দিয়েছেন, ওনারা বলেছে আমরা বলে দিয়েছি এত ফুট দূরে, এত ফুট দূরে, ইত্যাদিতে এত গজ দূরে। আমি বলছি এটা বাস্তবতা থাকে না। মানুষ, গরু এবং এই গরুর হাট বাজার এক হয়ে যায়, আর দুই পাশে আমাদের গাড়ি আটকা পড়ে যায়। আমার টার্মিনালে হাজার হাজার লোক অপেক্ষা করে, দুই দিকে গাড়ি আটকা পড়ে থাকে, আমরা ট্রিপ বাড়াইতে পারি না। যাত্রীদেরকে আমরা বেশি যাত্রী এবং গাড়ি আমাদের একই, ট্রিপ না বাড়লে তাদেরকে আমরা পৌঁছাইতে পারি না। তাহলে কি করতে হবে? সিটি কর্পোরেশনকে আমরা বলেছি যে পুলিশকে দায় দিলে হবে না, আপনারা ইজারা দেন, আপনাদের লোক দিয়ে, আপনাদের ম্যাজিস্ট্রেট দিয়ে আপনারা এগুলি নিয়ন্ত্রণ করেন যাতে, এবং আপনারা হাটের ভিতরে গরুর গাড়িটা নিয়ে আপনারা ওখানে আনলোড করেন, তারা রাস্তার উপরে গাড়ি নামায়। আবার যদি এর মধ্যে বৃষ্টি হয়, প্রয়োজনে সেখানে তেরপাল লাগাবে। এই ব্যবস্থাগুলি নিতে হবে, না নিলে পরে আপনি দেখবেন যে এপাশে গরুর হাট, মানুষ গরু কিনতেছে, ওই পাশে মানুষ গরু কিনতে দেশে যাবে, যেতে পারছে না। আমাদের অনিয়মের ভরপুর, আমরা কিন্তু যাত্রী যে সেবা আমাদের দিতে পারছি না। অনেকগুলো ফোন অপেক্ষা করছে, আমরা এই পর্যন্ত একটি ফোনও নিতে পারিনি, আমরা দু একটি ফোন নিয়ে নেব। দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি বলতেছি গাজীপুর থেকে, আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম, বলুন। স্যার, আমি একটা প্রশ্ন করতেছি। প্রশ্নটা হলো যে আমাদের যে আমি তো ড্রাইভার, যে আমাদের যে ওই যে বললেন যে ওনারা যেখানে সেখানে যাত্রী নামায়, কিন্তু আমাদের একটা যাত্রী নামানোর নির্দিষ্ট কিন্তু জায়গা নাই। আমরা এখন দেখতেছি একটা মহিলা নামতেছে, বয়স্ক মহিলা, তখন দেখা যাচ্ছে সার্জেন আমারে যাইতে বলতেছে। এখন আমি এক পা নিচ্ছি, এক পা আমার গেটে। এখন আমি যদি গাড়িটা টান দিই, তাহলে মনে করেন যে উনি মহিলাটা যদি একটা ক্ষতিগ্রস্ত হয়, তখন দোষটা কিন্তু আমার চালানোর ডিফেন্স করে ড্রাইভারে সমস্ত টান দেওয়ার কারণে এখন যাত্রী আইসা মনে করেন যে মারামারিও করে, বকাবাজি করে। তো দ্বিতীয় কথা হইলো স্যার, আমার প্রশ্ন হলো দ্বিতীয়টা, এটা হলো আমাদের এই নির্দিষ্ট নামানোর একটা জায়গা নাই, উঠানোর একটা জায়গা নাই, যে এই জায়গাটায় যাত্রী নামবে উঠবে। এখানে আমি 30 সেকেন্ড 20 সেকেন্ড ব্রেক করতে পারবো, এই সময়টা কিন্তু নির্ধারিত কিন্তু নাই। যেখানে জায়গা আছে সেখানেও কি আপনারা থামেন? যেখানে জায়গা আছে সেখানে মনে করেন
জি ধন্যবাদ। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আমরা ওনার প্রশ্নের উত্তর হয়তো নেওয়ার চেষ্টা করব। জনাব আনিসুর রহমান, জনাব আনিসুর রহমান, মহাসড়কে কোনো দুর্ঘটনা ঘটলে ঘন্টার পর ঘন্টা যানজট হয়ে যায়, জ্যাম পড়ে থাকে এবং দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত সরিয়ে নেওয়া এবং আহতদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে আপনাদের বিশেষ করে পুলিশের পক্ষ থেকে কোনো উদ্যোগ রয়েছে কিনা, কিংবা থাকলে কি উদ্যোগ রয়েছে? না ঠিক আছে, আছে। প্রথমে একটু বলি, আমাদের যে ভাই প্রশ্নটা করলেন এটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা আমাদের ঢাকা শহরে আমরা সবাই কিন্তু, বিশেষ করে আমাদের শিক্ষিত লোকরা যারা, আমরা সবাই একেবারে আমার মর্জি মাফিক আমাকে নামাতে হবে। এর 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 5 হাত ডানে বা 5 হাত বামে নামালেও আমি অসন্তুষ্ট হয়ে যাব। এটা হচ্ছে একটা সাংঘাতিক কোশ্চেন বলেছেন, যে আমরা এটা আসলে অভ্যস্ত হয়ে গিয়েছি এই কালচারে। তো এটা আমরা চেষ্টা করছি, এই জন্য তো আমরা নির্দিষ্ট স্টপ ছাড়া যে বাস থামে সেটা তো একমাত্র আমাদের দেশে আমার দেখা দেশে যায়। হয়, জি, এটা একটা জিনিস। তো এটা ওনার একটা ভ্যালিড কোশ্চেন। আর আমাদের এখানে যদি কোনো গাড়ি যাত্রাপথে কোথাও নষ্ট হয়, তাহলে এটা যে কি পরিমাণ চ্যালেঞ্জ এটা আসলে বলে বোঝানো যাবে না। কারণ আমরা যে রেকর্ডটা নিয়ে যাব, এটা এটা তো মানে ওইটা যাওয়ার না না, ওইটাই তো সমস্যা তৈরি করে। ওই রেকর্ডটা যাবে কিভাবে ওখানে? এই রেকর্ড যাওয়ার তো কোনো কায়দা নাই। তো আসলে এখন সার্বিকভাবেও যে বললাম যে আমরা আবার সেই সরল অঙ্ক, আবার ওই অঙ্ক, এবং বেশিরভাগ তো আল্লাহ ভরসায় চলাচল শুরু করি। মানে আপনার কথাই মনে হচ্ছে আল্লাহর উপর ছেড়ে দেওয়া হচ্ছে, আর না, কোনো উপায় নেই। না, এখন বিষয়টা হচ্ছে কি, যে দেখেন আমরা এরপরও একটা জিনিস আমরা বলি যে দেখ, সবাই পৌঁছাবে, সবাই যাবে, সবাই আসবে, এর আগেও গিয়েছে। মানে দেরিতে গেলেও অসুবিধা নেই, কিন্তু তারা যেন নিরাপদে না, বাড়ি না, পৌঁছায়। আমরা যে কাজটা করি, আমরা আসলে কি, যে এই যে গায়ে খেটে যে কাজ করছি বছরের পর বছর, এটা হয়তো এবারও করতে হবে। কিন্তু আজকের যে আলোচনা, আমরা সবাই মিলে কিন্তু একটা জায়গায় জোর দিচ্ছি যে এটা আসলে চলতে দাও, ঠিক না। রাইট, আমাদেরকে একটা পদ্ধতির মধ্যে আসতেই হবে, একটা জায়গায় কারণ ফুল স্টপ দিতে হবে। এভাবে আর কতদিন? Right. তো আমরা শুরুটা করতে চাচ্ছি, যে আমরা অন্তত শুরু করি। এবং সবার আগে আমাদেরকে যেটা স্বীকার করা উচিত যে সত্য কি আছে। কারণ আপনি যদি সত্যটা স্বীকার করেন তাহলে আপনি সমাধান পাবেন। Right. আর আপনি যদি সত্যই স্বীকার না করেন তাহলে এই সমাধান তো কখনোই আসবে না। আমাদের এই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা বারবার আলোচনা করি, একটাই কারণ যে আমরা আসলে একটা সমাধান পাচ্ছি না বলে আলোচনা করি। এখানে কোনো বিভাগ, কোনো ডিপার্টমেন্ট, কোনো ব্যক্তি, এখানে কিন্তু কাউকে আমরা দায়ী করছি না। এটা একটা সামগ্রিক সমস্যা। এই সমস্যাগুলো আমরা অ্যাডহক বেসিসে সমাধান করতে চাই, কিন্তু এটা আসলে অ্যাডহক বেসিসে সমাধান করার কোনো বিষয় না। জি, এবং আপনার কাছে আমার আরও কয়েকটি প্রশ্ন আছে, আমি জানি না সময় পাবো কিনা। রাজধানী ঢাকায় দিনে দুপুরেই জনসমক্ষে যেখানে আপনার চিন্তার মতো ঘটনা ঘটে, সেখানে ঈদের ছুটিতে কিন্তু আমাদের ঢাকা শহর একেবারে ফাঁকা হয়ে যায়। আমরা কিন্তু অনেক মজার ভিডিও, মানে সংবাদও দেখেছি যে লন্ডনে বসে কিংবা সুদূর, মানে দূর থেকে দেখছে যে তার বাড়িতে চুরি হচ্ছে এই ঈদের এই ফাঁকা সময়টাতে, এবং আইনশৃঙ্খলা বাহিনী ডেফিনেটলি জানার পর গিয়ে সেটা উদ্ধার করেছে কিংবা তাকে ধরেছে। তো এই যে ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় নগরবাসীকে আশ্বস্ত করতে কিংবা নিরাপদে রাখতে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন, সংক্ষেপে যদি বলেন। আমরা খুব সংক্ষেপে বলি যে সবাই যখন ঈদ উদযাপন করে তখন আমাদের বেশিরভাগ সময় স্টেশনে থাকতে হয়। এটা আমাদের নিয়তি এবং এটাই আমাদের কাজ। এবার প্রত্যেকবারই এই কাজটা করি, এবারও করব। কারণ হচ্ছে যে আমরা খুব ম্যাক্সিমাম যদি হয় আমরা 20% ছুটি পাবো, বাট 80% লোককে আমাকে থাকতেই হবে, কোনো উপায় নেই। বরঞ্চ সবাই যখন ঈদ করে যখন ফেরত আসবে তখন যদি আমরা যাই, হ্যাঁ বিচ্ছিন্ন ঘটনা ঘটবেই, কারণ ডোর টু ডোর তো আর কোনো কিছু আমরা পাহারা দিয়ে রাখতে পারি না। তবে আমাদের নজরদারি এই বন্ধের মধ্যে আরও অনেক বেশি আমরা বাড়াই, আমাদের পেট্রোলের সংখ্যা বাড়ে, আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের আমাদের যে জনবল, এই জনবলটা আমরা বিশেষভাবে নিরাপত্তা ডিউটিতে আমরা শপিং কমপ্লেক্স থেকে শুরু করে আমাদের মহল্লা ভিত্তিক, বিভিন্ন পাড়া ভিত্তিক আমরা পেট্রোলের সংখ্যা অনেক বেশি বাড়ে। এরপরে যে বিচ্ছিন্ন ঘটনা তা তো নয়, এটা ঘটবেই। জি, একটা মহানগরীতে এই জাতীয় ঘটনা থাকবে। জি, ধন্যবাদ। আমাদের তৎপরতা থাকবে, এতটুকু আমরা বলতে পারি।